ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আগে ওই লিমিট, কন্টিনিউটি, তারপরে ডেরিভেটিভ, তারপর ডিফারেন্সিবিলিটি এগুলোর উপরে ক্লাস নিয়েছি। আজকের ওই কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি ওই দুটোর সংমিশ্রণে একটা ফাংশনের উপরে মেইন ভ্যালু থিওরেম ডিসকাস করব। মেইন ভ্যালু থিওরেম, মেইন মানে mean value theorem। mean মানে আমরা জানি গড়, তাহলে সেই গড় মান সম্পর্কে থিওরি। তাহলে এই যে গড় মান সেটা কেমন, আমরা এমনি যেমন গড় করেছি, ধরো 1 2 3 এর গড় করলে যোগ করে 3 দিয়ে ভাগ, সেটা একটু আলাদা টাইপের মিন হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ মনে করো y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এইটা একটা ফাংশন। ফাংশন মানে একটা সরলরেখা, সেটা একটা ফাংশন। এখানে যদি x এর মান 1 ধরি, তার সোজা এই বিন্দুটা ধরো 1,2 এলো, এখানে ধরো 2,0, 1,0, এটা হচ্ছে 2,4। তো এই যে বিন্দুগুলো আসছে, x এর মান বাড়িয়ে যাওয়ার জন্য y এর মানটাও কি বেড়ে বেড়ে যাচ্ছে। যে এখানে যে y এর মানটা বাড়লো, এই জায়গায় y এর মান 4, এখানে 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2 বাড়লো। এখানে x এর মান 1 ছিল, 2 হলো, তাহলে কতটা পার্থক্য? 2 থেকে 1 এর পার্থক্য 2। যদি এটার থেকে এটা বিয়োগ করে দিই, এই বিয়োগ করেছি, ভাগ যদি করে দিই, 2/1 সমান 1, মানে y এর ভ্যালুর মান, মানে y এর ভ্যালুর অন্তর, মানে সাপোজ এটা y2 মাইনাস y1, এটা y2, এটা y1, তাহলে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এই যে মান দুটোর অন্তর এলো, সেটা দিয়ে ভাগ করছি, তার মানে x এর মানগুলোর পরিবর্তনটা y এর মানের পরিবর্তনের সঙ্গে ভাগ, সেইভাবে আমরা এর একটা মাঝামাঝি মান পাবো, ওইটাকে মিন ভ্যালু বলছি। এই মিন ভ্যালুর উপরে বিশেষ থিওরি হচ্ছে লগ্রাঞ্জের থিওরেম। মিন ভ্যালুর উপরে কি থিওরেম? লগ্রাঞ্জ, লগ্রাঞ্জ থিওরেম। আর আরেকটা আছে আমাদের রোলস থিওরেম। এই যে রোলের উপপাদ্য আর লগ্রাঞ্জের উপপাদ্য, এই উপপাদ্য দুটো x এর যে মানটা, সেই মানটা একটা নির্দিষ্ট ডোমেনে থাকতে হবে। আমি যদি এটা চিত্রের মাধ্যমে দেখাই, মনে করো এটা y অ্যাক্সিস, এইটা x অ্যাক্সিস, এটা ও বিন্দু, ফার্স্ট কোঅর্ডিনেটটা নিলাম। সাপোজ মনে করো এরকম একটা আমার ফাংশন অপেক্ষক, এই ফাংশনে ধরো x অ্যাক্সিস বরাবর এখানে a মান আর এখানে b মান। এই যে a আর b এর মাঝে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা মনে করো f অফ x ফাংশন। তা ঠিক a থেকে এটা বাড়ালে ঠিক এইখান থেকে শুরু করে b টাও আমরা এক্সটেন্ড করলে এই বিন্দু পর্যন্ত, তার বাইরে এদিকটা আর এদিকটা এগুলো দেখার দরকার নেই, আমাকে জাস্ট এইখান থেকে এতটা অবধি, এতটা পর্যন্ত। তাহলে আমার a থেকে b পর্যন্ত x এর মানের জন্য, মানে a less than is equal to x less than is equal to b, এই মানটাতে এই ফাংশনটায় বিন্দুগুলো পরপর যুক্ত করে আছে। এখানে আঁকার সময় কোথাও ফাংশনটা আমার ব্রেক নাই,
বা কোথাও পেন উঠিয়ে আঁকা নাই, তার মানে এই যে এর এইটাকে আবার লেখা যায় ক্লোজড ব্র্যাকেট a কমা b দিয়ে। তাহলে এই যে a কমা b, এই যে ক্লোজড যে ইন্টারভ্যাল, ওই ক্লোজড ইন্টারভ্যালে যদি এই যে f অফ x ফাংশনটা যদি সন্তত হয়, সন্তত মানে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি কোথাও পেন না উঠিয়ে। এবারে এই সন্ততটা আমরা তো জানি সেই লিমিট দিয়ে করতে হয় কোন একটা বিন্দুতে, তাহলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর কোন বিন্দুতে f অফ a সেই ফাংশনটা তিনটে মান যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলি সন্তত। তাহলে এই যে আমার ক্লোজড যে ইন্টারভ্যালটা আছে a থেকে b এর মধ্যে যে কোনো একটা মানে, তাহলে এখানে একটা ফাংশন, এখানে বিন্দু আসবে, ab এর মাঝে এখানে মানে এখানে বিন্দু, এই সব বিন্দুতে যদি এই ফাংশনটা সর্বদা কি হবে, সন্তত হবে, মানে কোথাও এই জায়গায় যে কোনো জায়গায় আমার কোথাও ব্রেক হবে না। নাম্বার 1। তাহলে নাম্বার 1 এই যে f অফ x টা কি কন্ডিশন বললাম, যে a কমা b এই যে ক্লোজড ইন্টারভ্যালে বা বদ্ধ অন্তরালে এই f অফ x অপেক্ষকটি সন্তত হবে। 1 নম্বর সন্তত হবে। 2 নম্বর হচ্ছে ঠিক এখান থেকে এতটা ওপেন ইন্টারভ্যালে মানে a লেস দ্যান x লেস দ্যান b, বা এরকম লিখতে পারি ওপেন ব্র্যাকেট দিয়ে এটা, তো এটাকে আমরা বলি ওপেন ইন্টারভ্যাল। এই ওপেন ইন্টারভ্যাল বা মুক্ত অন্তরালে a কমা b মুক্ত অন্তরালে বা ওপেন ইন্টারভ্যালে f অফ x অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য হবে। অন্তর্কলনযোগ্য, কারণ আমরা আগে শ্রেণীতে অন্তর্কলনযোগ্য বা ডিফারেন্সিয়েবিলিটি ডিসকাস করেছি। তাহলে অন্তর্কলনযোগ্য মানে কি, মানে এই অন্তরালে মানে a থেকে b এর মাঝে কোনো একটা বিন্দুতে তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখব, দুটো যদি সমান হয় অন্তর্কলনযোগ্য। আর অন্তর্কলনযোগ্য বা সন্তত আমরা সবসময় বলেছিলাম যে যদি পলিনোমিয়াল হয়, বহুপদ রাশি, এছাড়া আরো কয়েকটা এক্সাম্পল ছিল, পলিনোমিয়াল বা বহুপদ রাশি যদি হয় তাদের ওই যে কোনো বিন্দুতে সন্তত হবে আবার অন্তর্কলনযোগ্য হবে। তাহলে এক্ষেত্রে এই a কমা b ওপেন ইন্টারভ্যালে মানে a আর b হবে না, তার মাঝের কোনো মানে সব সময় এটা কি হবে, অন্তর্কলনযোগ্য বা মানে ডিফারেন্সিয়েবিলিটি কন্ডিশনটা ফুলফিল করবে। দিয়ে 3 নম্বরে বলছে এই যে ক্লোজড এর লোয়ার আর আপার যে ভ্যালুটা, এই লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু যে এক্ষেত্রে ওই ফাংশনে বসালে f অফ b সমান f অফ a হবে, বা আমরা f অফ a টা আগে লিখতে পারি, f অফ a আগে লিখতে পারো, f অফ a সমান f অফ b হবে। এই যদি তিনটি শর্ত কোনো একটা ফাংশনে সিদ্ধ হয়, এই তিনটি শর্ত ফাংশনে যদি থাকে তাহলে a থেকে b এর মাঝে একটা এমন মান হবে, মনে করি ধরো c, এখানে c মান, এই c মানে এখানেও পাবো কি, যদি x এর জায়গায় c বসাই এখানে তাহলে c, f অফ c হবে। তাহলে এই বিন্দুতে সর্বদা আমরা এইটি পাবো। তাহলে এক্ষেত্রে আমরা বলবো f ডট c সমান 0 হবে। f ডট c মানে কি, যে ফাংশনটা দেয়া থাকবে তার ডেরিভেটিভ করবে।
ডেরিভেটিভ করে যেটা আসবে সেখানে এক্স এর জায়গায় সি বসালে এফ ডট সি। এবারে এইটার লিমিট দিয়ে আমরা করতে পারি, সরাসরি ডেরিভেটিভ করে এফ ডট সি বসাতে পারি। সাপোজ একটি উদাহরণ দিই, ধরো এফ অফ এক্স সমান এক্স স্কয়ার, এটা ডেরিভেটিভ করলে হয় এফ ডট এক্স সমান এটা 2x। এবার x এর জায়গায় যদি c বসি f ডট c করি তাহলে এটা 2c হবে। তাহলে এটাই করবে, আমরা তখন ওই প্রাথমিক সূত্রটা এটা প্রয়োগ করব না, কোনটা, সেই f ডট x সমান লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h, অতগুলো আর দেখাবো না, শুধু ওটুকু করব। যদি এই তিনটে কন্ডিশন ফুলফিল হয় ডাইরেক্ট আমরা এভাবে ডেরিভেটিভ করব সূত্রের সাহায্যে সরাসরি। তাহলে এবারে এই যে যতটা বললাম তিনটে কন্ডিশন ফুলফিল হলে f ডট c টা, এটা তো বুঝালাম, f ডট c টা 0 হবে। f ডট c 0 হলে এখান থেকে c এর একটা মান পাবো, অন্তত একটি মান। তাহলে আমার যে ফাংশন থাক, ধর f অফ x ফাংশন, তার ডেরিভেটিভ করার পরে ধরো একটা কোনো একটা মান আসবে, সেখানে c এর মানটা পুট করে সেটা 0 করবে, সেখান থেকে ক্যালকুলেশন করে c এর মান পাবো। c এর মানটা একটা পেতে পারি, দুটো পেতে পারি, সেটা ফাংশনের উপর ডিপেন্ড করছে। তবে মিনিমাম একটি মান পাবোই, যে মানটা ওই a আর b এর মাঝে থাকবেই। তাহলে ক্লিয়ার? তিনটি কন্ডিশন যদি পূরণ হয়ে যায় তাহলে আমরা ওই ফাংশনটার ডেরিভেটিভ করে তাহলে f ডট x বেরোবে, x এর জায়গায় c বসিয়ে f ডট c একটা মান পাবো, সেই মানটা 0 করে সেখান থেকে c এর মান পাবো। c এর মান অন্তত একটি পাবো যা ওদের মাঝে থাকবে, আর একটা মান বাইরে বেরোতে পারে, তবে একের অধিক মান বেরোতে পারে। এবারে এই যে c এর মানটা বেরোবে, তার মানে আমার ডেরিভেটিভ করেছি ফাংশনটাকে, তার মানে এই যে ফাংশনটা ঠিক এই বিন্দুটায় ডেরিভেটিভ করা মানে ঠিক এই বিন্দুতে স্পর্শক আঁকা, এটা একটা স্পর্শক। এই স্পর্শকটা সবসময় এই যে x অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। তাহলে আমি যে থিওরিটা আলোচনা করছি, এই যে কন্ডিশন, এটা রোলের, এই রোলের তিনটি কন্ডিশন থাকবে, থাকলে আমরা এটি বলতে পারি। আর এইটা সর্বদা x অ্যাক্সিসের প্যারালাল হবে। তাহলে রোলস থিওরেম থেকে আমরা কি কন্ডিশন পেলাম, যে ওই বিন্দুতে একটা ট্যানজেন্ট স্পর্শকটা x অ্যাক্সিসের প্যারালাল হবে, তাহলে ওই বিন্দুতে 0 হবে। কিন্তু যদি এই ফাংশনটা এভাবেও হতে পারে, সাপোজ দেখো ফাংশনটা যদি আমি এভাবেই করি, যে এখানে a ধরি আর এই জায়গাটা মনে করো b ধরি, তাহলে a b এর মাঝে তো এখানে একটা স্পর্শক হবে x অ্যাক্সিসের প্যারালাল, এখানে একটা হবে, এখানে একটা হবে, তাহলে এতগুলো প্যারালাল হচ্ছে। তো এর সোজা একটা ধরো c1 c2 c3 c4 c5, তার মানে এখানে একটি বিন্দু ছিল শুধু c, যাতে স্পর্শক করলে x অ্যাক্সিসের প্যারালাল হচ্ছিল। এখানে কিন্তু একের অধিক বিন্দু আসছে, আর একের অধিক বিন্দু যদি থাকে তাহলে সেগুলো হতে পারে, আমি বলেছি একের অধিক থাকতে পারে। তাহলে এইটা জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স বা ইন্টারপ্রিটেশন যেরকম বলবে, মানে জ্যামিতিক তাৎপর্য, এভাবে জ্যামিতিতে প্রকাশ করা হয়, আর এটা হচ্ছে আমার ম্যাথমেটিক্যালি প্রকাশ করলাম। তাহলে রোল থিওরেমটা বোঝা গেল। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ভালো বোঝা যাবে। এক্সাম্পলের উপরে সাপোজ একটা ফাংশন দিচ্ছি f of x সমান x minus 1 into x minus 3 plus 2। এই ফাংশনটা যদি গুণ করে দিই x square minus 3x minus 4x minus minus plus 3 plus 2 plus 5 এটি চলে আসে, তার মানে এটা এটা একই জিনিস। তাহলে এই যে ফাংশনটা বললাম, এখানে আমার কত আছে 1 আর এটা হচ্ছে 3। আচ্ছা, আমি একটা বিন্দু নিয়ে নিচ্ছি, ধরো 1,
3 বিন্দু নিচ্ছি ক্লোজ। তাহলে এক্ষেত্রে আমরা, এটা তো দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ y এটা হচ্ছে, তাহলে আমার গ্রাফটা তো এরকমই উপর দিকেই হবে, মানে এরকমই তো হবে, এরকমই টাইপের আসবে। তো তার একটা বিন্দুতে এই গ্রাফটা এইটা, এখানে যদি 1 ধরে নিই আর এখানে 3, তাহলে 1,3 এর মাঝে এইটা তো একটা পলিনোমিয়াল, মানে বহুপদ রাশি, বহুপদ রাশি তো এটা। তাহলে f অফ x টা যখন বহুপদ রাশি, তাহলে আমার এই 1,3 বিন্দুতে মানে ক্লোজড ইন্টারভ্যালে সর্বদা আমার সন্তত হবে। তাহলে এখানে 3টি কন্ডিশন রোলে দেখবো। নাম্বার 1 লিখবে f অফ x একটি বহুপদী রাশিমালা, তাই 1,3 বদ্ধ অন্তরালে সর্বদা, বদ্ধ অন্তরালে সর্বদা সন্তত হবে, সন্তত। 2 নম্বর কন্ডিশন 1,3 মুক্ত অন্তরালে অপেক্ষকটি সর্বদা অন্তর্কলন যোগ্য, অন্তর্কলন যোগ্য। এবারে 3 নম্বর কন্ডিশনটা আমরা দেখব। x এর জায়গায় ওই লয়ার যে মানটা, লয়ার মানটা বসবো, f অফ 1 টা বার করি কত, f অফ 1 বসালে এখানে 1 মাইনাস 1 1 মাইনাস 3 প্লাস 2 সমান, এটা তো 0, তাহলে 2 হচ্ছে, 0 এর সঙ্গে এটা গুণ করলে এই টোটালটা 0। আচ্ছা f অফ 3 টা বার করি, f অফ 3 সেই 1 মাইনাস 3 মাইনাস 1 3 মাইনাস 3 প্লাস 2, এটা 0 হয়ে যাবে, এটা 0 হলে সমান। তাহলে এখানে f অফ 1 সমান f অফ 3, এই কন্ডিশনটা হচ্ছে। তার মানে তিনটে কন্ডিশন ফুলফিল হচ্ছে। তার মানে লিখবে অতএব ধরি 1,3 এই যে ওপেন এর ওপেন ইন্টারভ্যালে এর অন্তরালে একটি মান c থাকবে, c থাকবে। মানে এইটা ওই যে ফিগারটা যেটা এঁকেছিলাম, ঠিক যদি এরকম গ্রাফটা হচ্ছে, এটা মনে করো 1, এটা 3, আর এটা হচ্ছে x² - 4x + 5 ফাংশনটা y সমান। তাহলে এর মাঝে একটা যে কোনো বিন্দু থাকবে যেখানে এই যে স্পর্শকটা এর সমান্তরাল হবে। স্পর্শক কেন বলছি, আমরা যখন f.x করব ডেরিভেটিভ, আর ডেরিভেটিভ মানে ফাংশনের কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ বোঝায়, ডেরিভেটিভ করা মানে। তাহলে এখানে এত অন্তরালে একটি মান c থাকবে এমন ভাবে যে f.c টা 0, f.c 0। তাহলে এট ফার্স্ট আমার এখানে f অফ x আছে, তাহলে f.x টা বার করে নিই, মানে এটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ করলে কি হবে, x² এর ডেরিভেটিভ 2x, 4x এর জন্য 4, তাহলে এটা 2x - 4 হচ্ছে। তাহলে এখানে যদি c বসাই, তাহলে f.c সমান, তাহলে এখানে 2c - 4, তাহলে f.c এর জায়গায় 2c - 4 সমান 0, তাহলে 2c সমান 4, অতএব c সমান 4/2 মানে 2। তাহলে c এর একটি মান পেলাম 2। তা আমার কি 1 আর 3 এর মাঝে 2 মানটা নাই? অবশ্যই 2 বিন্দুতে, এখানে যদি আমরা এটা নিই এই বিন্দুতে 2 যদি আমরা এখানে বসাই, কত হচ্ছে আমার এখানে y এর মানটা, y সমান তখন আমার এটা 2 - 1 মানে 1 * -1 প্লাস 2 সমান -1 মানে 1 হচ্ছে। তার মানে 2,1 এই বিন্দুতে আমার স্পর্শকটা হচ্ছে। আমার প্রয়োজন ছিল ওর মাঝে c বিন্দুটা বার করা, c বিন্দুটা 2 বেরিয়ে গেল। তাহলে
বোঝা গেল? এইভাবে লগ্রাঞ্জের শর্তটা পূরণ হলে সেটা কোন মান সেটা এইভাবে করতে হবে। একটা লগ্রাঞ্জের মানের যদি বহুপদী সংখ্যামালা না থাকে তখনই কিন্তু একটু বিপদ হয়। দেখবে এখানে শর্তগুলো, দেখবে এই শর্তগুলোর মধ্যে কোনো একটা শর্ত যদি ব্রেক হয়ে যায়, যদি না ফুলফিল হয়, তাহলে আর এইগুলো আসার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট ওইখান পর্যন্ত গিয়ে লগ্রাঞ্জের রোলের উপপাদ্যটা শর্তটা পূরণ হচ্ছে না, ব্যাস বলে ডাইরেক্ট বলে। একটা এক্সাম্পল দিয়ে দেখাই আমি যেটা বলতে চাইছি, দেখি। সাপোজ একটা এক্সাম্পল নিচ্ছি, আমি এই রোলটাতে নিচ্ছি। আমি যেটা এখন ডিসকাস করছি রোলটা, রোলের উপপাদ্যে সাপোজ একটা এক্সাম্পল আমি নিচ্ছি। আচ্ছা, এটা নি y সমান মনে করো mod x। এই mod xটা যদি আমরা -1 থেকে 1 ঠিক ওই কন্ডিশন পর্যন্ত নেব, ক্লোজড ইন্টারভ্যালে -1 থেকে 1 পর্যন্ত। mod x এর গ্রাফ তো আমরা জানি, আমি গ্রাফিক্যালি বোঝাচ্ছি যাতে প্রত্যেকের সুবিধা হয়। mod x এর গ্রাফ ঠিক এরকমই হয়। তাহলে -1 মানে এইদিকে -1 আর 1, এইটা 1, তাহলে -1 এর ঠিক এই জায়গাটা, 1 এ এই জায়গাটা, তাহলে এইখান থেকে এতটা আমরা পেন না উঠিয়ে আঁকতে পারি। তার মানে এক নম্বর যে কন্ডিশনটা y যে mod x, এই যে ফাংশনটা -1, 1 বদ্ধ অন্তরালে সর্বদা সন্তত মানে কন্টিনিউয়াস, কারণ এই জায়গাটায় কোথাও পেন না উঠে আমরা আঁকা যাচ্ছে, তার মানে কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে এক নম্বর শর্তটা কিন্তু রোলের কন্ডিশনে আসছে এই ফাংশনটাতে। দু নম্বর দেখব, দু নম্বরে এই ফাংশনটা -1, 1 মুক্ত অন্তরালে, এই ফাংশনটা সর্বদা অন্তর্কলন যোগ্য হচ্ছে কিনা। তার মানে -1 থেকে 1 এর মাঝে তো এখানে একটা বিন্দু 0 পাবো আমরা, তাহলে আমরা 0তে এইটা অন্তর্কলন যোগ্য কিনা দেখব। দেখে নি একবার, y সমান mod x সমান একবার +x যখন x > 0। কেন করছি? আমরা অন্তর্কলন যোগ্য করতে গেলে এই 0 বিন্দু ডান দিক দেখব, বাম দিক দেখব। ঠিক একই ভাবে অন্য কোনো বিন্দুতে তোমরা চেক করতে পারো, মানে আমার সব বিন্দুতে দেখতে হবে অন্তর্কলন যোগ্য হবে কিনা। তো একটাতেই যদি আমার না হয় বলে দেবো অন্তর্কলন যোগ্য নয়। আবার এইটার সমান -x হয়, এই mod x সমান -x হয় যখন x <0। তাহলে আমার এই 0 বিন্দুতে ফার্স্টে আমি দেখব এই ওপেন ইন্টারভ্যালে 0 বিন্দুটা আছে, তাহলে f.0 সমান লিমিট h টেন্ডস টু 0 f(0 + h - f(0/h) সমান লিমিট h টেন্ডস টু 0 এই 0 কোন f(h) আর f(0) মানে mod 0 f(0) 0 হয়, তো 0 না লিখে h। এবারে আমরা আর f.0 টা বার করব। আর f.0 যখন বের করব লিমিট h টেন্ডস টু 0, তখন ঠিক 0 আগেটা > 0, তার মানে এই +x mod x, তাহলে mod h এর জায়গায় +h/h কাটাকাটি করলে 1, আর এর f.0 করলে লিমিট h টেন্ডস টু 0, এটা তখন -h/h -1। এই দুটো কিন্তু মিলছে না, তার মানে আর f.0 নট ইজ ইকুয়াল টু এল f.0। যখন এই দুটো নট ইজ ইকুয়াল টু হচ্ছে, তাহলে এই মুক্ত অন্তরালে কি অন্তর্কলন যোগ্য নয়।
আর যখন দ্বিতীয় কন্ডিশনটা আমার রোলের বিরুদ্ধে চলে গেছে তাহলে আর বাকি করার দরকার নেই, অতএব আর কিছু এর মাঝে মান পাওয়া যাবে না আর কি। ব্যাস, ক্লিয়ার। তাহলে এই যেটা বললাম রোল সম্পর্কে। এবারে লগ্রাঞ্জটা কি মনে রাখবে, রোলের যে থিওরিটা সেখানে তিনটি কন্ডিশন। নাম্বার 1 কি বলেছিলাম, a, b ক্লোজড ইন্টারভ্যালে সন্তত হতে হবে, মানে কন্টিনিউয়াস। নাম্বার 2 a, b ওপেন ইন্টারভ্যালে এটা ডিফারেন্সিয়েবিলিটি হতে হবে। আর 3 নম্বরে f of a সমান f of b এটা হতে হবে। তাহলে আমার a আর b এর মাঝে একটা যে কোনো মানে সেই f ডট c সমান, c মানটা ধরলে f ডট c সমান আমার 0 হবে, সেখান থেকে c হবে, এটা একদম হবেই। চলে আসেন পরে আমরা লগ্রাঞ্জ কি বলছে। লগ্রাঞ্জের ক্ষেত্রে কিন্তু ওই একই রকম, কিন্তু সেক্ষেত্রে আমার দুটি কন্ডিশন থাকবে, দুটি। নাম্বার 1 ওই একই কোন ফাংশন f of x অপেক্ষকটি a, b বদ্ধ অন্তরালে সন্তত হবে, মানে কন্টিনিউয়াস হবে, সন্তত। 1 নম্বর কন্ডিশন। 2 নম্বরটা ওই রকমই সেম, ওই f of x অপেক্ষকটি a, b মুক্ত অন্তরালে বা ওপেন ইন্টারভ্যালে অন্তর্কলন যোগ্য হবে, মানে ডিফারেন্সিবিলিটি কন্ডিশনটা মানবে। তাহলে বলছি f ডট c a আর b এর মাঝে একটা মান এমন থাকবে যাতে f ডট c সমান f of b minus f of a by b minus a এটি হবে। তো এখান থেকে c এর মানটা বেরিয়ে যাবে। c এর মান একটি হতে পারে আর একের অধিকও আসতে পারে c এর মান। তাহলে এখানে লগ্রাঞ্জের কন্ডিশন দুটো, কোনো বদ্ধ অন্তরালে সেটা সন্তত হবে আর মুক্ত অন্তরালে সেটা অন্তর্কলন যোগ্য হবে, দিয়ে আমার এই কন্ডিশনটা পূরণ হবে। আচ্ছা, আমরা ওই প্রবণতা বলতে এইটা জানতাম, কিন্তু কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। ধরো x1, y1 বিন্দু, x2, y2 বিন্দু, এই দুটো বিন্দু ab এর প্রবণতা যদি m ধরি, তাহলে m সমান আমরা এখানে তাহলে কি করতাম, y2 বাই x2 x1, এটা তো আমরা করি। তাহলে এই জিনিসটা একটু কাজে লাগাবো এখানে, এটা ভালো করে লক্ষ্য রাখো। এবারে এইটাকে আমরা যখন লগ্রাঞ্জের এরকম ভাবে ফিগারে দেখাবো, একটা চিত্র বা দুটো দেখাতে পারি, দুটোই এরকম ভাবে আঁকি, একটা উপর দিক করে একটা নিচে। সাপোজ এক্ষেত্রে মনে করো ওই একই রকম ভাবে এরকম ফাংশন আছে, ওই ফাংশনটা আমি নিতে পারি y সমান ধরো x - 1 into x - 3 plus 2, ওটা নিলাম। আর এই ক্ষেত্রে আমার ধরো 1 থেকে 2 বিন্দু নিচ্ছি, 1 আর 2। আগেরটা 1, 3 নিয়েছিলাম, এটা 1, 2 নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে এইটা তো আমার a বিন্দু, এটা আমার b বিন্দু। তাহলে এর সোজা করে ঠিক এখানে এটা ক্যাপিটাল A ধরি পয়েন্টটা, আর এর সোজা করে B, এটা ক্যাপিটাল B। এইটা যখন যোগ করে দেব AB,
যে এই কন্ডিশনটা এখানে আমরা যখন বি ধরবো তাহলে এইখানে আমার তাহলে এফ অফ বি মান আসবে, তাহলে এটা হচ্ছে বি কমা এফ অফ বি। আর এই বিন্দুর স্থানাঙ্কটা কি হবে এ কমা এফ অফ এ। তাহলে এই দুটো বিন্দুর কোটি হচ্ছে এফ অফ বি আর এফ অফ এ, আর এই দুটো বিন্দুর ভুজের মানটা কি বি আর এ। তাহলে যদি এ বি সরলরেখার প্রবণতাটা চাই তাহলে কি হবে কোটিদ্বয়ের অন্তর মানে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই ভুজদ্বয়ের অন্তর বি মাইনাস, এটা তো প্রবণতা। আবার এ আর বি এর মাঝে এমন একটা বিন্দু সি থাকবে, সেই সি বিন্দুতে বলছে এফ ডট সি সমান এইটা, তার মানে সি বিন্দুতে এখানে করলে তাহলে এখানে কি হবে এফ অফ সি এই জায়গাটা, তাহলে এখানেও একটা স্পর্শক আসবে, সেটাও তো আমার প্রবণতাই বোঝায়। তাহলে এফ ডট সিটাও প্রবণতা, এফ ডট সি এর সঙ্গে এইটা সমান করছে, তার মানে এই সরলরেখার প্রবণতা আর এই সরলরেখার প্রবণতা সমান। তাহলে দুটো সরলরেখার প্রবণতা যখন m1 সমান m2 হয় তখন এই রেখা দুটো আমরা কি জানি পরস্পর সমান্তরাল। তাহলে f ডট c ও এই সরলরেখার প্রবণতা, আর ab হচ্ছে এইটি বা এইটা, তাহলে এই দুটো যখন সমান তাহলে এইটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে লগ্রাঞ্জ থেকে এই সিদ্ধান্ত আসছি যে এবির মাঝে বিন্দুটাতে যে স্পর্শকটা হবে অপেক্ষকে সেইটা ওই এবির সমান্তরাল হবে। আর হলে কি হচ্ছিল স্পর্শকটা হচ্ছিল এক্স অক্ষের সমান্তরাল, এই পার্থক্যটা মাথায় রাখবে, এক্স অক্ষের সমান্তরাল আর এখানে হচ্ছে কি ওই যে এবি দুটো বিন্দু তার সঙ্গে এটা সমান্তরাল। ওকে, এরপরে এটা আমাকে একটা বিন্দু ছাড়াও তো এই ফাংশনটা হতে পারে। সাপোজ যদি আমি এইভাবে এই ফাংশনটা আমি ভেঙে নিয়ে রাখো, এরকম হতেই পারে আমার ফাংশন যে এখান থেকে এটা এ এটা বি, তাহলে ধরো এখান থেকে ধরো এটা একটু উপরে উঠিয়ে দিলাম যে এখানে করছি এটা বি এটা এ, ধরো এ বিটা যোগ করলাম, এবার এই বিন্দুতে এ বির সমান্তরাল এরকম একটা আসতে পারে, আবার এই বিন্দুতে এখানে এ বির সমান্তরাল হতে পারে, এখানেও এ বির সমান্তরাল এরকম আসতে পারে, এখানেও এ বির সমান্তরাল, এখানেও এ বির সমান্তরাল এরকম আসতে পারে। তার মানে ওখানে 1 2 3 4 5টা বিন্দু আছে। তাহলে লগ্রাঞ্জ অনুযায়ী এই কন্ডিশনটা হলে আমরা একটি মান পেতে পারি, একটি বিন্দু বা একের অধিক বিন্দু আমরা পেতে পারি। তাহলে একটা করে एग्जांपल দিয়ে ব্যাখ্যা করি। তাহলে আমরা এই দুটি কন্ডিশন মাথায় রাখবে। তাহলে এই ফাংশনটা দিয়ে দেখি এক নম্বর কন্ডিশন হচ্ছে y সমান এটা ক্যালকুলেশন করলে x² - 4x + 5 হচ্ছে। এই যে ফাংশনটা 1,2 আমি এটা 1,2 বলেছিলাম 1,2 বিন্দুতে, তাহলে 1,2 বদ্ধ অন্তরালে সন্তত হবে। কারণ আমি বলেছি এটা একটা পলিনোমিয়াল মাত্রে যে কোনো অন্তরালে সন্তত হবেই, মানে ওই ফাংশনটা আঁকার সময় আমার পেন উঠবে না, একটাতে ডাইরেক্ট আঁকাই। নাম্বার 2 এক্ষেত্রে আমার ওই ফাংশনটা বা পুরোটা লিখছি না, f of x 1,2 মুক্ত অন্তরালে অন্তরকলন যোগ্য হবে, অন্তরকলন যোগ্য। তাহলে এই যে অন্তরকলন যোগ্যটা আসছে এটা তো যেহেতু পলিনোমিয়াল তাহলে সর্বদা অন্তরকলন যোগ্য হবে। তাহলে দুটো কন্ডিশন তো আমার লগ্রাঞ্জ অনুযায়ী সিদ্ধ হচ্ছে। এবারে
3 নম্বরে আমরা তাহলে 3 নম্বর কন্ডিশন এবার এটা দেখব, এটাকে ডেরিভেটিভ করব। f ডট x সমান ডেরিভেটিভ করলে কি হবে 2x - 4। অতএব এই f ডট c সমান কি হবে f অফ 2 মাইনাস f অফ 1 বাই 2 মাইনাস 1। এই কন্ডিশনটা তো হবে, মানে ab করলে এটা তো বলেছিলাম f ডট c সমান f অফ b f অফ a বাই b মাইনাস এটা। তাহলে আমরা এখানে দেখি f ডট c মানে এখানে আমরা যদি c বসাই তাহলে 2c মাইনাস 4 সমান f অফ 2। এখানে যদি 2 বসাই এটা তো f অফ x, তাহলে f অফ 2 মানে এখানে কত ভ্যালু 2 মাইনাস 1 ইনটু 2 মাইনাস 3 প্লাস 2 1 ইনটু মাইনাস 1 প্লাস 2 মানে মাইনাস 1 প্লাস 2 মানে 1 হচ্ছে। ক্যালকুলেশনটা দেখবে সব। তাহলে f অফ 2 টা 1, f অফ 1 যখন বেরোবে 0 তাহলে 2, f অফ 1 টা আমার 2 হচ্ছে বাই 1 और 2c minus 4 is equal এখান থেকে minus 1। তাহলে 2c সমান এটা এবারে গেলে ক্যালকুলেশন করলে হচ্ছে আমার 3, অর্থাৎ c সমান 3/2 মানে 1.5। তাহলে আমার যে এটা ছিল ফাংশনটা এটা 1 এটা 2 আর এখানে 1.5 মানে এদের মাঝেই তো বিন্দুটা হচ্ছে, ঠিক এরই সমান্তরাল এটা হবেই আর কি। তাহলে এইটার প্রবণতা আর এইটার প্রবণতা সমান হবে, অবশ্যই হবে। এবারে ক্যালকুলেশন করে দেখবে এটা ডেরিভেটিভ করে এখানে যদি আমরা এটা তো ডেরিভেটিভ ছিল আমার, তাহলে f অফ x সমান হচ্ছে 2x - 4। তাহলে f ডট এখানে আমরা c 3/2 বসিয়ে দিলে দেখি, তাহলে 2 ইনটু 3/2 মাইনাস 4 তাহলে এটা -1 হচ্ছে -1। আর এখানে আমরা এই যে এইটার প্রবণতাটা কি কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এর কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর এখানে কত এসেছিল এটার থেকে -1, তাহলে দুটো তো সমান হবেই। যেটা এখানে সমান করেছে সেটা আবার ঘুরে দেখানো হচ্ছে, আর সেটা এক্সট্রা কিছু নয়। তাহলে এই যে লগ্রাঞ্জের সূত্রটা বললাম এটা ভালো করে মাথায় রাখবে। লগ্রাঞ্জের আরেকটা एग्जांपल দিয়ে মোটামুটি আজকে ক্লাস শেষ করব। এই লগ্রাঞ্জের থিওরিটাকে মিন ভ্যালু থিওরেম বলা হয়, লগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, এটা মাথায় রাখবে। একটা एग्जांपल যে কোনো নেব আমরা, আগেরটা কি নিলাম f of x সমান mod x, যে কোনো একটা ফাংশন নিয়ে করি। f of x সমান ধর x³ প্লাস 3x² প্লাস 2x প্লাস 1, এটার একটা আমরা রেঞ্জ নেব। আগেরটা কত নিয়েছিলাম 1,2, এটাও 1,2 নিই ঠিক এই বিন্দুতে। তাহলে এটাও একটা কি পলিনোমিয়াল, পলিনোমিয়াল হওয়া মানে কি, তাহলে আমরা এক নম্বর লগ্রাঞ্জে কি পাবো, এই f of x অপেক্ষকটি 1,2 বদ্ধ অন্তরালে সন্তত, এটা হবে। 2 নম্বর f of x অপেক্ষকটি 1,2 মুক্ত অন্তরালে অন্তর্কলন যোগ্য, এটাও। তাহলে 1 এবং 2 এর মাঝে এমন একটি মান ধরি c, অতএব f ডট c সমান হবে f of 2 মাইনাস f of 1/2 মাইনাস 1, এটা হবে। और তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করে নেব। তাহলে f ডট x সমান 3x² প্লাস 3 2 6x প্লাস 2,
তাহলে f ডট c টা কত হবে 3c স্কয়ার প্লাস 6c প্লাস 2 3c স্কয়ার প্লাস 6c প্লাস 2 সমান f অফ 2 টা বার করে নিন f অফ 2 মানে এখানে 2 বসালে এটা হচ্ছে 2 কিউব প্লাস 3 ইনটু 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2 প্লাস 1 8 প্লাস 2 2 4 3 12 প্লাস 4 প্লাস 1 12 8 20 24 25 হচ্ছে ক্যালকুলেশনটা একবার নিজেরাও ভালো করে দেখবে 8 প্লাস 2 2 4 3 12 20 আর 4 24 একে 25 তাহলে এটা 25 মাইনাস f অফ 1 টাও বার করব তাহলে 1 কিউব প্লাস 3 ইনটু 1 স্কয়ার প্লাস 2 ইনটু 1 প্লাস 1 সমান 1 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 মানে এটা কত হচ্ছে 3 2 5 6 7 তাহলে এটা 7 আর নিচটা 2 মাইনাস 1 মানে 1 और 3c স্কয়ার প্লাস 6c প্লাস 2 সমান 25 থেকে 18 হয় এটা লেফটে নিয়ে চলে আসি তাহলে 3c স্কয়ার প্লাস 6c মাইনাস 16 সমান 0 এখান থেকে দেখি আমরা মিডল টার্ম হলে তাহলে দুটো মান বেরোবে মিডল টার্ম হচ্ছে কি 16 3 48 6 8 6 না হচ্ছে না তাহলে এটা সরাসরি শ্রীধর লাগাবে অতএব c সমান -6 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে 36 মাইনাস 4 ac করলে 3 4 12 4 ac তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 308 মানে 3 4 12 16 ইনটু 12 72 2 হাতে 7 12 7 19 এটা প্লাস হয়ে যাচ্ছে বাই 2a করলে হচ্ছে আমার 6 36 এখান থেকে আমার 6 আর এখানে 4 এখান থেকে আমার 36 এর 6টা আমার কমন আসছে কি 36 দিয়ে 72 3 4 4 24 না তাহলে এটাকে আমার ক্যালকুলেশন করতে হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac তাহলে এটা যোগ করে আমাদের ক্যালকুলেশন করলে ভালো আসছে না 6 2 9 এই 6 2 8 আর 9 3 12 2 8 8 তাহলে এইটাকে ক্যালকুলেশন করে আমার এখান থেকে c এর মান বের হবে এটা আমার অ্যাপ্রক্সিমেট আসছে ডাইরেক্ট কোনো ভালো ভ্যালু আসছে না মানে অ্যাপ্রক্সিমেট মানে সুন্দর মানে এখানে পুরো পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি না তাহলে এইটাকে আমরা 6 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা এখানে দেখে নিই 6টা যদি ভিতরে ঢুকিয়ে দিই 36 এ কেটে যাবে তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার 2 2 8 তো 2 1 4 2 5 7 তাহলে 2 রুট 57 মানে ক্যালকুলেশন করলে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসছে তো যাই হোক এখান থেকে c এর মান একটা পাবো আমরা -6 এই নেগেটিভটা বাদ দেবে কেন কারণ আমি যেটা ধরেছিলাম 1 থেকে 2 তাহলে 1 থেকে যদি 2 হয় 1 থেকে 2 এর মধ্যে মান কিন্তু নেগেটিভ হয় না তার মানে আমার পজিটিভ আসবে এই 228 তার আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমার 225 তাহলে এই ধরনের পূর্ণবর্গ করার একটা শর্টকাট রুলস আছে সেটাতে আমি আপাতত করে দিচ্ছি সাপোজ এটা মুছছে এটা একটু মনে রাখবে ধরো রুটওভার যদি 5 এর বর্গ করি আমরা রুট 4 প্লাস 1 করবে এটা সূত্র রুট x প্লাস y সমান এই রুট x প্লাস y সমান x প্লাস 1 বাই 2 রুট x দিতে পারি আমরা এইটা রুট x প্লাস 1 বাই 2 রুট y এখানে কন্ডিশনটা এমন হচ্ছে এই জায়গাটায় মানে শর্টে করা যায় এটা
রুট এক্স প্লাস ওয়াই মানে আমরা শর্টকাটে, তাহলে এই ক্ষেত্রে আমরা ওই কন্ডিশন লাগালে 225 15 বর্গ বর্গ, তাহলে আমার এর মানটা 15 পয়েন্ট সামথিং আসবে। তাহলে এখানে আমরা -6 প্লাস 15 পয়েন্ট ধরো সামথিং, ধরো আমি 2 নিচ্ছি বাই 6, তাহলে 15 থেকে 6 বাদ দিলে আবার 9.2, এই 9.2 কে যদি 6 দিয়ে আমরা ভাগ করি তাহলে যে মানটা বেরোবে সেটা নিশ্চয় 2 হবে না, ওই 1-এর কম আর বেশির মধ্যে থাকবে। এখানে সাপোজ পয়েন্ট উঠালে নিচে হচ্ছে আমার 10, তাহলে 46 আর এটা 5, আবার 2 3 আর 23, তাহলে 23/15 মানে 1.375 আমি ধরে নিচ্ছি, আমি অ্যাপ্রক্স করে নিচ্ছি 1.375। এমনি ক্যালকুলেশন করবে যেটা আসবে সেটি করবে, আমি জাস্ট ধরলাম। তার মানে 1.375 নিশ্চয়ই 1-এর বড় আর 2-এর ছোট মান আসছে, আর নেগেটিভটাকে আমরা ধরবো না আর কি। তাহলে এই যেটা বললাম এইটা একটু মাথায় রাখবেন। তাহলে আমরা যে ক্যালকুলেশনটা বললাম আর শর্টে যেটা রুলটা বললাম ওটা এমনি অমূলক সংখ্যাগুলো যেগুলো সহজে বর্গমূল করা যায় না সেগুলো লাগানো যায়, রুট এক্স প্লাস ওয়াই সমান রুট এক্স প্লাস 1/2 রুট ওয়াই, ওই ক্যালকুলেশনটা করা যায়। তাহলে এই যে বললাম, তাহলে এখান থেকে আমরা দুটো কন্ডিশন আলোচনা করে দিলাম, আর বিশেষ কিছু বলার নেই।